নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে এল&টি ফিনান্স, ফুল নাম হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো ফিনান্স, নিয়ে আলোচনা করবো। আপনারা সবাই এল&টি ফাইন্যান্সের নাম শুনেছেন, আজকেই তার রেজাল্ট এবং কন কল ছিল। তো রেজাল্ট অ্যাকচুয়ালি শনিবারে এসেছে, আজকে তার কনফারেন্স কল ছিল। তো মোটামুটি কোম্পানির যে পারফরমেন্স এবং তার কি কি ইনসাইট আছে, মানে ম্যানেজমেন্ট শেয়ার করেছে, সেগুলোকে নিয়ে একটা ওভারঅল ডিসকাশন করবো। তো প্রথমেই চলে আসি কোম্পানি, এনবিএফসি কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি। তো ফাইন্যান্স কোম্পানির কাজ কি? লোন দেয়। এবার বিভিন্ন ধরনের লোন দেয়। এই যে প্রথম যে ক্যাটাগরি আছে ফার্মার ফাইন্যান্স, তার আন্ডারে এই যে গ্রামের যে কৃষক, তাদেরকে কৃষির জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগে চাষবাসের জন্য, সেগুলো কেনার জন্য, ট্র্যাক্টর কেনার জন্য লোন দেয়। এছাড়া আছে রুরাল বিজনেস ফিনান্স। রুরাল বিজনেস ফিনান্সে এই যে গ্রামাঞ্চলে যে সমস্ত মহিলা আছে তাদেরকে মাইক্রো ফাইন্যান্স লোন প্রোভাইড করে, মানে গ্রুপ লোন হয়, মহিলাদেরকে একটা গ্রুপে জড়ো করে তারপর সেই গ্রুপে কোম্পানি লোন দেয়। তা 3 নম্বর, এখানে এই গ্রামাঞ্চলে আর একটা ধরনের লোন প্রোভাইড করে, সেটা হচ্ছে অনেকেরই প্রপার্টি থাকে এবং সেই প্রপার্টিকে অনেকে বন্ধক রেখে লোন নেয়। তো এই যে প্রপার্টি বন্ধক রেখে লোন নেয়, তাদের বিভিন্ন বিজনেস পারপাসে হয় বা পার্সোনাল পারপাসে হয়, যেটাকে বলে লোন এগেন্সট প্রপার্টি। তো কোম্পানি এই ছোট টিকিট সাইজের যে লোন এগেন্সট প্রপার্টি আছে সেগুলো গ্রামাঞ্চলে প্রোভাইড করে। আবার এই লোন এগেন্সট প্রপার্টি কিন্তু সে শহরাঞ্চলেও প্রোভাইড করে, কিন্তু শহরাঞ্চলে যেটা হয় টিকিট সাইজটা কিন্তু একটু বড় হয় এবং গ্রামাঞ্চলে যেটা হয় টিকিট সাইজটা একটু ছোট। কারণ গ্রামাঞ্চলে কোম্পানি যে ধরনের কাস্টমারকে দেয় তারা একটু রিস্কি কাস্টমার, সেই জন্য তাদেরকে ছোট টিকিট সাইজ লোন দেয়, এবং শহরাঞ্চলে একটু বেটার কাস্টমারকে লোন দেয়, সেই জন্য একটু বড় টিকিট সাইজ লোন দেয়। তো শহরাঞ্চলে যে সমস্ত লোন, এছাড়াও শহরাঞ্চলে আরও বেশ কিছু টাইপের লোন দেয়, যেমন 2 হুইলার লোন দেয়, পার্সোনাল লোন দেয়, হোম লোন দেয় বাড়ি বানানোর জন্য। এছাড়াও কোম্পানি এসএমই লোন দেয়। এসএমই লোন মানে হচ্ছে আপনার ছোট ছোট যে সমস্ত বিজনেস লোন আছে সেগুলো প্রোভাইড করে। এছাড়া গত বছর কোম্পানি এই মানে ধরুন 6 থেকে 8 মাস হয়েছে গোল্ড ফাইন্যান্স চালু করেছে, মানে হচ্ছে তারা কিন্তু এখন গোল্ড লোনও দিচ্ছে। তো এই গোল্ড লোন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট আগামী দিন কোম্পানি গ্রোথের জন্য, এবং তারা ম্যানেজমেন্ট কিন্তু শেয়ারও করেছে যে আগামী বছরের মধ্যে প্রায় 400 গোল্ড লোন ব্রাঞ্চ তারা কিন্তু ওপেন করবে। তো এই হচ্ছে কোম্পানির মোটামুটি লোন সেগমেন্ট গেল। তো এই পুরো লোন সেগমেন্টে কোম্পানি বলছে রিটেল ফিনান্স। তো বেসিক্যালি এগুলো রিটেল লোন। এছাড়াও কোম্পানি কিন্তু হোলসেল লোনও দেয়। হোলসেল লোন বলতে আপনার এই যে বিভিন্ন কর্পোরেটকে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকে লোন দেয়, মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যে সমস্ত প্রজেক্ট হয় না, সেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে লোন দেয়। মানে ধরুন কেউ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে কোনো কোম্পানি, তো সেই ধরনের কোম্পানিকে লোন দেয়। অনেকে আছে দেখবেন এই যে রিয়েল এস্টেট প্রজেক্ট বানাচ্ছে, বা ধরুন এই যে কন্ট্রাক্টরের কাজ করছে, মানে ধরুন কোনো কনস্ট্রাকশন করছে, সেই কনস্ট্রাকশন এবং রিয়েল এস্টেট মানে বড় বড় বিল্ডিং বানানোর জন্য যে সমস্ত কর্পোরেটরা বানায় তাদেরকেও কিন্তু লোন দেয়। প্রসঙ্গত এই যে সেগমেন্ট যেটা আছে সেই মানে কি বলে তাদের যে হোলসেল ফাইন্যান্স বলছে তারা এটাকে, এই সেগমেন্টটাকে কিন্তু কোম্পানি ধীরে ধীরে করে কিন্তু কমাতে শুরু করেছে, এবং আগামী দিনে এই সেগমেন্টটা পুরোপুরি বন্ধ করে দেবে। কারণ অতীতে যদি আমরা দেখি এই সেগমেন্ট থেকে কিন্তু তাদের সব থেকে বেশি কিন্তু ব্যাড লোন এসেছে, মানে অনেকে যারা লোন নিয়েছিল তারা কিন্তু ডিফল্ট করে গেছে। তো সুতরাং এই সেগমেন্টে কিন্তু মানে লোন মানে ডিফল্ট করার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে, সেই জন্য তারা এখান থেকে ধীরে ধীরে ফোকাসটা সরিয়ে নিতে চায়। এবার যদি আমরা চলে আসি কোম্পানির, যে কোনো ফাইন্যান্স কোম্পানি অ্যানালাইজ করার সময় আমরা সবার আগে দেখি হচ্ছে কোম্পানির লোন বুক, মানে তার মেন বিজনেস হচ্ছে লোন দেওয়া, তাহলে লোন বুক কতটা গ্রো করেছে। তো লোন বুক যদি দেখি কোম্পানির গ্রোথ করেছে 24%। এবার সেই লোন বুক গ্রোথটা কোথা থেকে এসছে? তো প্রথমেই যদি আমরা দেখি তাদের যে এই যে শহরাঞ্চলে যে সমস্ত লোন দেয়, যেটাকে তারা বলছে আরবান ফাইন্যান্স, সেখানে কিন্তু তাদের 29% গ্রোথ এসছে। এবার যদি এই আরবান ফাইন্যান্সের আন্ডারে যদি দেখি, সব থেকে বেশি তারা আরবান ফাইন্যান্সের আন্ডারে কিন্তু লোন দিয়েছে কিন্তু পার্সোনাল লোন, এবং পার্সোনাল লোনে কিন্তু 70% তাদের গ্রোথ এসছে। মানে তাদের এই যে আরবান ফাইন্যান্স সেগমেন্টের পুরো লোন গ্রোথটাই এসছে কিন্তু পার্সোনাল লোন সেগমেন্ট থেকে, প্লাস বিজনেস লোন যে সেগমেন্ট আছে সেখানেও কিন্তু খুব ভালো গ্রোথ এসছে। এবার চলে আসি তাদের রুরাল ক্যাটাগরি, মানে গ্রামাঞ্চলে তারা যে লোন দেয়। গ্রামাঞ্চলে তারা যে লোন দেয় তার মধ্যে দুটো লোন তারা দেয়, একটা ওই যে বললাম গ্রামাঞ্চলের মহিলাদেরকে তারা গ্রুপ লোন দেয়, মাইক্রো ফিন্যান্স লোন, এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে তাদের প্রপার্টি বন্ধক রেখে কিন্তু তাদের লোন দেয়। এই প্রথম যে মাইক্রো ফিন্যান্স লোন, এটা কিন্তু আনসিকিউর্ড লোন, মানে মাইক্রো ফিন্যান্স লোনের জন্য কিন্তু কোনো কিছু বন্ধক রাখতে হয় না, সেই জন্য মাইক্রো ফিন্যান্স লোনে কিন্তু সুদের হার অনেক বেশি হয়। কিন্তু যেটা ওই যে প্রপার্টি বন্ধক রেখে যে লোন দেয় সেখানে কিন্তু সুদের হার কিছুটা হলেও কম, কারণ ওটা পুরোপুরি সিকিউর্ড লোন। তো মাইক্রো ফিন্যান্স লোন কিন্তু একটু লো টিকিট সাইজের লোন, এবং মাইক্রো ল্যাব যেটা বলছি লোন এগেন্সট প্রপার্টি, যেটা আর কি প্রপার্টি বা নিজের সম্পত্তি বন্ধক রেখে পার্সোনাল পারপাসে বা অন্য কোনো পারপাসে লোন নিচ্ছে, সেখানে কিন্তু সুদের হারটা কিন্তু একটু হলেও কম আছে। তো এই হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে, সেটা হচ্ছে এই যে মাইক্রো ফিন্যান্স সেগমেন্ট,
এই মাইক্রো ফিন্যান্স সেগমেন্ট মানে ওভারঅল যদি আমরা এই যে রুরাল ফিন্যান্সের কথা বললাম, এখানে কিন্তু কোম্পানির যে গ্রোথ রেট মানে লোন বুকের গ্রোথ এসছে মাত্র 17%, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরবান ফিন্যান্সের গ্রোথ এসছে কিন্তু 29%। মানে শহরাঞ্চলে কিন্তু গ্রোথ বেশি এসছে, গ্রামাঞ্চলে গ্রোথ কম এসছে। তার প্রধান কারণ হচ্ছে এই যে মাইক্রো ফাইন্যান্স লোন কোম্পানি, যেটা হচ্ছে মানে তার লোন বুকের একটা সব থেকে বেশি মানে তার যে কোম্পানি যত লোন দেয় তার মধ্যে সব থেকে বেশি দেয় মাইক্রো ফিন্যান্স লোন। মানে কোম্পানি যদি 100 টাকা লোন দেয় তার 24 টাকা লোন দেয় হচ্ছে মাইক্রো ফিন্যান্সে, মানে 24% হচ্ছে টোটাল লোন বুকের কিন্তু মাইক্রো ফিন্যান্স লোন কিন্তু কোম্পানি দেয়। এবং সেইখানেই কিন্তু সমস্যাটা এসেছে। লাস্ট 1 বছর ধরে অনেক এই মাইক্রো ফিন্যান্সে দেখা গেছে যে একটা লোক মানে ধরুন গ্রামাঞ্চলে একাধিক মাইক্রো ফিন্যান্স মানে একটা দুটো তিনটে মানে কোনো কোনো ক্ষেত্রে 4-5টা কোম্পানি থেকে মাইক্রো ফিন্যান্স লোন নিয়ে বসে আছে, এবং দেখা যাচ্ছে পরবর্তীকালে গিয়ে শোধ করতে পারছে না। তো তারা ডিফল্ট করে গেছে, লোন শোধ করতে পারেনি। ফলে যে যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে লোন নিয়ে শোধ করতে পারেনি সেই সব মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কিন্তু সম্পূর্ণভাবে এনপিএ বেড়ে গেছে, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছে পুরো, সুতরাং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য তারা কিন্তু এই সেগমেন্টে ইচ্ছাকৃতভাবে কিন্তু লোন দেওয়াটা কমিয়ে দিয়েছে। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়, রিসেন্ট আপনারা নিশ্চয়ই খবর রাখবেন, বিহারের যে সরকার আছে তারা কিন্তু একটা নতুন মাইক্রো ফিন্যান্সের জন্য বিলও এনেছে, যে বিলটা নিয়ে আমি একটু পরেই কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এই বিলটার জায়গাটা থেকে আমাদের বুঝতে হবে যে কেন এই মাইক্রো ফাইন্যান্সের সেগমেন্টটা এখন কিন্তু রিস্কি সেগমেন্ট, এবং কোম্পানি কিন্তু মেজরিটি অফ দ্য লোন কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু এই মাইক্রো ফাইন্যান্স লোন। যদিও তাদের কিন্তু যে ছোট ওই যে মাইক্রো ল্যাব যেটা আপনার প্রপার্টি বন্ধক রেখে যেখানে লোন দিচ্ছে সেটা কিন্তু গ্রোথ করেছে, কিন্তু প্রায় 148% গ্রোথ করেছে, কিন্তু সেটা কিন্তু খুব ছোট সেগমেন্ট। সুতরাং এখানে মেজর সেগমেন্টটা কিন্তু মাইক্রো ফিন্যান্স, এবং এই জন্যই আমরা দেখবো যে এই যে লোন বুকের গ্রোথ এসছে। এবার লোন থেকে কোম্পানি কি আর্ন করে? যে কোনো ফাইন্যান্স কোম্পানি লোন দিয়ে আর্ন করে ইন্টারেস্ট। এবার ইন্টারেস্টের গ্রোথ এসছে 15%। কেন? তার কারণ হচ্ছে কোম্পানির ইল্ড পড়ে গেছে। ইল্ড মানে হচ্ছে কোম্পানি যে রেটে লোন দেয় সেই রেটটা পড়ে গেছে। তার কারণ কি? এই যে মাইক্রো ফাইন্যান্স লোন, এই মাইক্রো ফাইন্যান্স লোনের সুদের হার কিন্তু অনেক বেশি হয়। কারণ হচ্ছে মাইক্রো ফাইন্যান্স লোন হচ্ছে একদম রিস্কি ক্যাটাগরি, রিস্কি কাস্টমারকে দেওয়া হচ্ছে, যাদের মোটামুটি আপনার ওই 40-50-30 হাজার টাকার একটা লোন দেওয়া হয়, এবং খুব রিস্কি লোককে দেওয়া হয়। এখানে কিন্তু ডিফল্ট করার প্রবণতা বেশি থাকে বলে ইন্টারেস্ট রেট কিন্তু প্রায় 35-40%ও কিন্তু ইন্টারেস্ট রেট এখানে কিন্তু অনেক ব্যাংক মানে অনেক এই সমস্ত ব্যাংক বলুন, তারপর অনেক ফাইন্যান্স কোম্পানি বলুন, এখানে চার্জ করে থাকে। কিন্তু যেহেতু সে মাইক্রো ফাইন্যান্স লোন দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে, সেই জন্য কিন্তু তার ইল্ড মানে যে রেটে সে লোন দেয় সেটা কিন্তু পড়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে, ইল্ড যদি পড়ে গিয়ে থাকে তাহলে তার নেট ইন্টারেস্ট মার্জিন পড়ে যাওয়ার কথা। আমরা এতদিন ধরে এই যে ফাইন্যান্সের অন্যান্য দেখবেন আমার চ্যানেলে আছে আরও বেশ কিছু ফাইন্যান্স কোম্পানি এবং ব্যাংকের উপর ভিডিও বানিয়েছি। তারপরে ব্যাপারটা কি, সেখানে আমরা বলেছি যে ইল্ড যদি পড়ে তাহলে সেটা নিমের উপর এফেক্ট আসার কথা, তাহলে নিম পড়ে যাওয়ার কথা। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে আমরা দেখবো নেট ইন্টারেস্ট মার্জিন সেটা কিন্তু পড়েনি, সেটা কিন্তু বেড়েছে। তার কিন্তু কতগুলো কারণ আছে। তার কারণটা হচ্ছে, কোম্পানি যে রেটে লোন দেয় সেটা যেহেতু পড়ে গেছে, সেটা কিন্তু পড়েছে। এই যে মাইক্রো ফাইন্যান্স লোন যেটা দেওয়া কমিয়ে দিয়েছে বলে কিন্তু তার ইল্ড পড়ে গেছে। তার সাথে সাথে যে রেটে সে মানে ফান্ডিং তোলে, এইবার একটা ফাইন্যান্স কোম্পানি কোথা থেকে ফান্ডিং নেয়? ব্যাংক থেকে নেয়। এইবার আপনারা নিশ্চয়ই জানেন লাস্ট 1 বছরে প্রায় 4 বার কিন্তু আরবিআই রেপো রেট কাট করেছে। এবার রেপো রেট মানে হচ্ছে ব্যাংক আরবিআই থেকে যে রেটে লোন নেয়। এবার ব্যাংক যদি আরবিআই থেকে কম রেটে লোন নেয় তাহলে ব্যাংক যাকে লোন দেবে তাকেও কম রেটে লোন দেবে। তো এটা গেল একটা কারণ, যার জন্য মোটামুটি যে রেটে সে লোন তোলে তার থেকে কম রেটে সে লোন তুলেছে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানির ক্রেডিট রেটিং কিন্তু খুব ভালো। এবার জানেন ক্রেডিট রেটিং যত ভালো হয় তত কিন্তু সে ব্যাংকের থেকে কম রেটে লোন পায়। প্লাস সে যে বন্ড ইস্যু করে পাবলিকের থেকে টাকা তোলে সেই বন্ডেও কিন্তু সে কম ইন্টারেস্ট দেয়। এটা হচ্ছে মানে ভালো ক্রেডিট রেটিং হওয়ার গুরুত্ব। তো মোটামুটি এই জন্য যদি আমরা দেখি কোম্পানির কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিন যেটা, সেটা কিন্তু ইল্ড ফল করার পরেও কিন্তু বেড়েছে। কারণ ওই যে ইল্ড পড়েছে মানে হচ্ছে যে রেটে লোন দেয় সেটা কিন্তু পড়েছে, প্লাস যে রেটে লোন তোলে সেটা আরও পড়েছে। সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেট ইন্টারেস্ট মার্জিনের কিন্তু এখানে কোম্পানির কিন্তু গ্রোথ এসছে। এবার যেটা নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি। তো কোম্পানির যদি এই মুহূর্তে অ্যাসেট কোয়ালিটি দেখি তাহলে কিন্তু অ্যাসেট কোয়ালিটি কিন্তু একদম গত বছরের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। মানে গত বছরে যদি এনপিএ আমরা দেখি, নন পারফর্মিং অ্যাসেট, সেটা ছিল 3.29%, এই বছরে সেটা 2.88%। মানে মানুষ আগের থেকে কিন্তু কম ডিফল্ট করছে, মানে যারা লোন নিচ্ছে তারা কিন্তু সঠিক সময়ে শোধ করছে। সুতরাং অ্যাসেট কোয়ালিটির কোনো প্রবলেম নেই। তাহলে অ্যাসেট কোয়ালিটির যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কোম্পানির ক্রেডিট কস্ট। ক্রেডিট কস্ট কোন জায়গায় আছে? তো এবার আমরা প্রথমেই বলি যে কোম্পানির যে রেভিনিউ, সেই রেভিনিউ থেকে আমরা যখন কোম্পানির খরচাগুলোকে বাদ দিই পড়ে থাকে কোম্পানির অপারেটিং প্রফিট। তো কোম্পানির যদি রেভিনিউ গ্রোথ দেখি, কোম্পানির তার থেকে কিন্তু অপারেটিং প্রফিটের গ্রোথ কিন্তু এখানে বেশি এসছে।
তার কারণটা হচ্ছে কোম্পানির যে ওভারঅল খরচা কিন্তু কমে গেছে। এইবার কোম্পানির অপারেটিং প্রফিট থেকে কোম্পানিকে কিন্তু একটা টাকা প্রভিশন হিসাবে সরিয়ে রাখতে হয়। তার কারণ হচ্ছে যাদেরকে সে লোন দিচ্ছে, প্রথম দিন থেকেই কোম্পানি জানে আমি যাদের লোন দিচ্ছি তাদের মধ্যে ভাই অনেকেই আমার টাকা শোধ করবে না, তারা অনেকেই ডিফল্ট করে যাবে। সুতরাং কোম্পানি কিন্তু একটা টাকা আগাম কিন্তু ক্ষতিপূরণ হিসাবে সরিয়ে রাখে। তো সেটাকে আমরা বলি কিন্তু প্রভিশন বা ক্রেডিট কস্ট। এই কোম্পানির যদি আমরা ক্রেডিট কস্ট দেখি, সেই ক্রেডিট কস্ট কিন্তু মানে অ্যাবসলিউট টার্মে যদি আপনি দেখেন একটুখানি বেড়েছে, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ টার্মে দেখেন ক্রেডিট কস্ট কিন্তু পড়ে গেছে। সেটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে যে কোম্পানির যে এখন অ্যাসেট কোয়ালিটির কোনো সমস্যা নেই, যেটা আমরা প্রথমেই বললাম কোম্পানির এনপি একদম ঠিক জায়গায় আছে, এবং ক্রেডিট কস্ট পড়ে গেছে মানে কোম্পানি তার প্রভিশন করা কমিয়ে দিয়েছে। এটা ইন্ডিকেট করছে যদি কোম্পানির আগামী দিনে অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার সমস্যা থাকতো তাহলে কি করতো, প্রভিশনটাকে বাড়িয়ে দিত। কিন্তু আগামী দিনে অ্যাসেট কোয়ালিটি খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, এই জন্য কিন্তু তারা কিন্তু প্রভিশনটাকে কিন্তু কমিয়ে দিয়েছে। তো সুতরাং এটা কিন্তু খুব একটা মানে খুব স্ট্রং ইন্ডিকেশন যে আগামী দিনে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এবার যদি আমরা চলে আসি, এটা থেকে আরেকটা কনফার্মেশন আমি পাবো। প্রথম কথা হচ্ছে যখনই আমরা দেখবো যে অ্যাসেট কোয়ালিটি খারাপ হবে কি হবে না, দুটো জিনিস দেখবো, একটা ক্রেডিট কস্ট, দ্বিতীয় দেখবো কোম্পানির ডিসবার্সমেন্টে কত গ্রোথ আছে। ডিসবার্সমেন্ট মানে ধরুন আজকে যদি আপনি যাকে লোন দিয়েছেন সেখানে যদি অনেক সমস্যা হয়, আপনি কি নতুন করে লোন দেবেন না। কিন্তু যখন দেখবেন যে আপনি যেখানে লোন দিয়েছেন সঠিক সময় কালেকশন হচ্ছে, সঠিক সময়ে লোক টাকা শোধ করে দিচ্ছে, আপনি আরো বেশি করে লোন দেবেন। তো সুতরাং যদি তাদের ডিসবার্সমেন্ট গ্রোথ দেখি, ডিসবার্সমেন্ট গ্রোথ কিন্তু এক বছরে 62% বেড়েছে। মানে আপনি যদি লাস্ট মার্চ কোয়ার্টার থেকে এই মার্চ কোয়ার্টার দেখেন, এবং ফুল ইয়ারে যদি দেখেন 38% ডিসবার্সমেন্ট গ্রোথ এসছে। মানে এখান থেকে ইন্ডিকেশন পাচ্ছি আমরা যে আগামী দিনে কিন্তু কোম্পানির অ্যাসেট কোয়ালিটি এই মুহূর্তে কিন্তু নিয়ার ফিউচারে খারাপ হওয়ার কিন্তু চান্স নেই। সুতরাং কোম্পানি কিন্তু খুব স্ট্রং পজিশনে রয়েছে। এইবার কোম্পানির বেশ কিছু স্ট্রং পয়েন্ট মানে যেগুলো অ্যাচিভমেন্ট ছিল কোম্পানি টার্গেট করেছিল প্রায় আজ থেকে 5 বছর আগে, সেটা হচ্ছে 2026 সালের জন্য টার্গেট, যে 26 সালে তারা বেশ কিছু জিনিস অ্যাচিভ করবে। কি কি তারা অ্যাচিভ করেছে? 21 সালে তাদের একটা টার্গেট ছিল যে আগামী 21-22 সালে তারা বলেছিল যে 26 সালে গিয়ে তারা তাদের এই যে হোলসেল লোন সেটা কিন্তু সম্পূর্ণ কমিয়ে আনবে এবং রিটেল লোন কিন্তু 95%-এরও বেশিতে নিয়ে যাবে। 22 সালে যদি আপনি যান, গিয়ে যদি দেখেন তারা মোট রিটেল লোন দিত, মানে টোটাল যে লোন দিত তার মধ্যে রিটেল লোন ছিল কিন্তু মাত্র 51%, 50 থেকে 51%, আর বাকিটা ছিল কিন্তু এই হোলসেল ফিনান্স। আজকে যদি আপনি এসে দেখেন কোম্পানির যে টার্গেট মানে যেটা 26 সালের জন্য ছিল যে 95%-এর উপর তারা রিটেল লোন দেবে, সেটা কিন্তু তারা অ্যাচিভ করেছে। এখন তাদের টোটাল লোন বুকের 98%-ই কিন্তু তারা রিটেল লোন দিচ্ছে, আর হোলসেল বুক কমতে কমতে এসে গেছে 2%-এ। তার কারণ হচ্ছে প্রথমে আমি বলেছিলাম যে কোম্পানি কিন্তু এই যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে যে লোন দিয়েছে সেখানে কিন্তু প্রচুর ডিফল্ট হয়েছে। কারণ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে লোন দিয়ে দিল, তারপরে দেখা গেল প্রজেক্ট এগোলো না, প্রজেক্টে গভর্নমেন্টের থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে গেল কোনো কারণে, মানে প্রজেক্ট মানে সেই কমার্শিয়াল বিল্ডিং তুলে দিল, বাড়িঘর বিক্রি হলো না, যেটা আমরা 2008 সালের ক্রাইসিসে দেখেছি যে সব রিয়েল এস্টেট ডেভেলপার প্রচুর প্রজেক্ট এবং প্রচুর বিল্ডিং বানিয়েছিল কিন্তু বিল্ডিংগুলোকে তারা সেল করতে পারেনি। তো ওরকম যদি জায়গায় আসে তাহলে কিন্তু টাকা ফেসে যাবে। তো সেই কারণে কিন্তু তারা হোলসেল লোন দেওয়া কমিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে, এবং এখন মাত্র 2% এসে দাঁড়িয়েছে। তাদের রিটেল ফিনান্সের যে মানে রিটেলসে মানে যে সেগমেন্ট, তার গ্রোথ গাইডেন্স তাদের ছিল হচ্ছে 25% সিএজিআর এ গ্রোথ করবে, 28% সিএজিআর এ গ্রোথ করেছে। মোটামুটি তাদের যা মানে লক্ষ্য ছিল 26 সালের জন্য সবই তারা মোটামুটি অ্যাচিভ করেছে। তাদের বলেছিল যে তাদের এনপিএ 3%-এর নিচে থাকবে, তাদের এখন এনপিএ যদি আমরা দেখি তাহলে 3%-এর নিচেই আছে, 2.8%। তার মানে কিন্তু তারা সব টার্গেট কিন্তু ম্যাচ করেছে, শুধু একটা টার্গেট তারা মিস করে গেছে। তার কারণ হচ্ছে, সেটার কারণটা হচ্ছে এই যে মাইক্রো ফিন্যান্সের যে প্রবলেম, তারা আরোই টার্গেট দিয়েছিল, আরোএ রিটার্ন অন অ্যাসেটের তাদের টার্গেটটা ছিল কিন্তু 2.8 থেকে 3%, কিন্তু কোম্পানির কিন্তু রিটার্ন অন অ্যাসেট কিন্তু কিছুটা কম এসছে 2.4%। তার একটাই কারণ হচ্ছে এই যে মাইক্রো ফাইন্যান্স লোনে লাস্ট কিছু কোয়ার্টার ধরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ক্রাইসিস এসছে, তার জন্যই কিন্তু তারা এই মাইক্রো ফিন্যান্স লোনটা দেওয়া কমিয়ে দিয়েছে। এবং এই মাইক্রো ফিন্যান্স কি, মাইক্রো ফিন্যান্স হচ্ছে হাই ইল্ড লোন, এখান থেকে কোম্পানি কামাই বেশি হয়। তো কামাই বেশি হয় মানে কোম্পানি এখানে যে লোন দেয় সেখানে ইন্টারেস্ট বেশি কামায়। তা যেহেতু সেটা দেওয়া কমিয়ে দিয়েছে সেই জন্য তাদের রিটার্ন অন অ্যাসেট যেটা তাদের যে কামাই সেটা কিন্তু কমে গেছে। কিন্তু কোম্পানি ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে পরের বছরের শেষে মানে 27 সালের শেষে এই সময় গিয়ে কিন্তু তারা এই 2.8% যে টার্গেট যেটা এই বছরের জন্য ছিল সেটা কিন্তু তারা অ্যাচিভ করে ফেলবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কোম্পানির প্রসপেক্ট কিন্তু অত্যন্ত ভালো এবং সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। এইবার যেটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে এই যে নেট ইন্টারেস্ট মার্জিন, তো আমরা বললাম একটু আগে যে নেট ইন্টারেস্ট মার্জিন বেড়েছে।
কিন্তু এখানে একটা বিগ কোশ্চেন অ্যারাইজ করে যে নেট ইন্টারেস্ট মার্জিন কি আগামী দিনে বাড়বে? তো ম্যানেজমেন্টের মোটামুটি যে গাইডেন্স আছে পরের বছরের জন্য, ম্যানেজমেন্ট মোটামুটি নেট ইন্টারেস্ট মার্জিন এখন যে লেভেলে আছে সেটাই কিন্তু মেনটেন করার কথা বলছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেটা আমি রিসার্চ করার সময় ভাবছিলাম, যে আজকে যদি মাইক্রো ফাইন্যান্স লোন দেয়া, যেটার থেকে তাদের ইনকাম বেশি, সেটা যদি পড়ে যায়, তাহলে তো তাদের ইল্ড পড়ে যাবে, যেটা আমরা দেখছি। তাহলে মানে কি করে তাদের নেট ইন্টারেস্ট মার্জিনকে তারা মেনটেন করবে বা বাড়াবে, সেটা একটা কোশ্চেন অ্যারাইজ করে। তো ব্যাপারটা হচ্ছে কোম্পানি কিন্তু একটা দারুণ স্ট্র্যাটেজি নিয়েছে। কোম্পানি যেটা করছে, এই যে মাইক্রো ফাইন্যান্স লোন যেখানে সুদের হার বেশি, সেটাতে প্রবলেমের জন্য সেটা কিন্তু দেওয়া কমিয়ে দিয়েছে, অনেক কমিয়ে দিয়েছে, এবং আরও কমিয়ে দেবে, যত সময় যাবে আরও কমাবে। তার বদলে কোম্পানি কি করছে, যাতে তাদের নেট ইন্টারেস্ট মার্জিন পড়ে না যায়, তাদের যাতে ইল্ড একদম পড়ে না যায়, তারা কিন্তু বেশি বেশি করে পার্সোনাল লোন দিচ্ছে। আপনারা জানেন পার্সোনাল লোনও কিন্তু একটা আনসিকিউরড লোন, অর্থাৎ আপনাকে কিন্তু কোনো কিছু কোল্যাটারাল লেগে পার্সোনাল লোন নিতে হয় না। সেই জন্য পার্সোনাল লোনেও কিন্তু সুদের হার বেশি, পার্সোনাল লোনও সুদের হার বেশি। সেই কারণে তারা পার্সোনাল লোনটা কিন্তু বেশি করে দিচ্ছে, যাতে তাদের কিন্তু নিমটা মেনটেন থাকে। এবং এই কোয়ার্টারও আমরা যদি দেখি, পার্সোনাল লোনের কিন্তু বিশাল কিন্তু গ্রোথ এসছে। মানে পার্সোনাল লোন কিন্তু ডিসবার্সমেন্ট যদি গ্রোথ দেখি, নতুন পার্সোনাল লোন 98% তারা ডিসবার্সমেন্ট করেছে। এবং পার্সোনাল লোনের যে ইল্ড লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে যদি আমরা দেখি, সেখানে কিন্তু ইল্ডও কিন্তু অনেক বেড়েছে। সুতরাং মাইক্রো ফাইন্যান্সে যে ঘাটতিটা, সেটা তারা পার্সোনাল লোন দিয়ে কিন্তু মেটানোর চেষ্টা করছে। এই হলো মানে কোম্পানির ওভারঅল থিং। এবং কোম্পানি যদি মানে আবার আগামী 5 বছরের জন্য কোম্পানি আবার টার্গেট সেট করেছে, মানে 21 সালের টার্গেট যেটা 26 সালে অ্যাচিভ হলো, এবার 26 থেকে 31 সালের জন্য তারা টার্গেট সেট করেছে। এবং সেখানে তারা বলছে লোন বুকের গ্রোথ আসবে 20%, মানে 20% লোন বুক গ্রোথ তারা মেনটেন করবে। এখন কত আছে? 24%। পরের বছরও তারা 20%-এরই গাইডেন্স দিয়েছে, মানে 20% রেটে তারা স্টেবল তাদের লোন বুক কিন্তু গ্রোথ করে যাবে। এবার তার সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের পরের বছরের ক্রেডিট কস্টের গাইডেন্স দিয়েছে 2 থেকে 2.2%, এই মুহূর্তে 2.6%। মানে কি দাঁড়াচ্ছে তার ব্যাপারটা, মানে ক্রেডিট কস্ট আরও পড়ে যাবে। মানে লোন বুকের গ্রোথ যদি কোম্পানি ঠিক রাখতে পারে, তাহলে কিন্তু ক্রেডিট কস্টটা যদি আরও পড়ে যায়, তাহলে কি হবে? কোম্পানির প্রফিট আরও বেড়ে যাবে। তাহলে কোম্পানির প্রফিট যদি আরও বেড়ে যায়, তাহলে কোম্পানির কি হবে? কোম্পানির রিটার্ন অন অ্যাসেট আরও বেড়ে যাবে, কোম্পানির রিটার্ন অন ইকুইটি সেটাও আরও বেড়ে যাবে। তো সেটাই কিন্তু ইন্ডিকেট করছে ম্যানেজমেন্টের গাইডেন্সে। কারণ ক্রেডিট কস্টের গাইডেন্স তারা বলছে 2%-এর নিচে থাকবে, মানে ক্রেডিট কস্ট পড়ে যাবে। মানে পরের বছরের জন্য গাইডেন্স দিয়েছে 2 থেকে 2.2%, মানে 2 থেকে 2.2%। 5 বছর পরে কিন্তু সেটা কমে হয়ে যাবে লেস দ্যান 2%। তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত সময় যাবে কোম্পানির কিন্তু রিটার্ন রেশিওস বা রিটার্ন যে ম্যাট্রিক্স আছে সেগুলো বাড়তে থাকবে। আরও এর গাইডেন্স এই কারণেই কোম্পানি দিয়েছে 3 থেকে 3.2%, মানে 3 to 3.2%, মানে আরোই কিন্তু এখন থেকে অনেক বাড়বে। আর এখন তাদের আরোই কত? আরোই মোটামুটি মনে হয় 10-11%-এর কাছাকাছি আরোই। সে আরোইটা কিন্তু বেড়ে হয়ে যাবে 16 থেকে 18%। মানে কোম্পানির যখনই প্রফিট বাড়বে, কোম্পানির কিন্তু আরোই বাড়বে। আর যখনই কোম্পানির আরোই বাড়বে, মানে কোম্পানি শেয়ার হোল্ডারদের জন্য রিটার্ন জেনারেট করবে, তো কোম্পানির স্টক কিন্তু তত রিরেট হবে। তো যদি আমরা এখানে দেখি, কোম্পানির কিন্তু লং টার্ম প্রসপেক্ট কিন্তু খুব উজ্জ্বল। শুধু শর্ট টার্মে কিন্তু কিছু রিস্ক রয়েছে। তার মধ্যে যেটা আমি প্রথমেই বলেছিলাম, বিহারে যে নতুন মাইক্রো ফাইন্যান্স বিল রয়েছে, এই বিহারের বিলটা কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে, বিহারের সরকার যে নিয়ম করে দিয়েছে যে মাইক্রো ফাইন্যান্স লোন দেওয়ার আগে যে কোম্পানি লোন দিচ্ছে তাকে সরকারের থেকে পারমিশন নিতে হবে, এবং যে কোনো রেটে তারা লোন দিতে পারবে না। কারণ মাইক্রো ফাইন্যান্সের সুদের হার বেশি। তো অনেকে আছে কি করে, এই যে কোনো ধরনের কাস্টমারকে কিন্তু লোন দিয়ে দেয়, এবং খুব হাই ইন্টারেস্ট রেটে কিন্তু সেই লোনগুলো কিন্তু দেয়। পরে যখন কাস্টমার শোধ করতে পারে না, তখন তাদের বাড়ি গিয়ে হচ্ছে ওই কালেকশন এজেন্ট গিয়ে অত্যাচার করে, পেটায়, ঠিক আছে, তাদেরকে নানা রকম অত্যাচার করে। তো সরকার বলে দিয়েছে, ভাই এই সমস্ত কিন্তু তুমি করতে পারবে না। সেই জন্য লোন দেওয়ার আগে সরকারের পারমিশন নিতে হবে, এবং যাদের অলরেডি 2টো লোন আছে তারা সে মানে তার বেশি লোন নিতে পারবে না। যাদের অলরেডি 2টো লোন আছে তার 3 নম্বর লোন নিতে পারবে না। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, এইটা কিন্তু এই যে রুলটা এনেছে, সেটা কিন্তু এই ধরনের কোম্পানির জন্য নয়, মানে L&T বা যারা বড় বড় মাইক্রো ফাইন্যান্স কোম্পানি আছে তাদের জন্য নয়। এটা হচ্ছে যে গ্রামাঞ্চলে কি বলে, লোকাল মহাজন যারা থাকে, সেই লোকাল মহাজনদের জন্য কিন্তু এই রুলটা। কিন্তু যখন এই পুরো জিনিসটা মার্কেটে যখন স্প্রেড করে যায়, তখন কিন্তু কি হয়, ওভারঅল মানে মার্কেটে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়। বাট কিন্তু এই সেন্টিমেন্টটা কিন্তু খুব শর্ট টার্ম সেন্টিমেন্ট। তো আমরা যদি দেখি, কোম্পানির কিন্তু এইটাই কিন্তু একটা মানে আমরা বলতে পারি শর্ট টার্মে কিন্তু একটা রিস্ক রয়েছে। এবং এর আরেকটা কারণও আছে, কোম্পানির যদি বিহারে প্রেজেন্স দেখি, এই কোম্পানি কিন্তু বিহারে কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রেজেন্স রয়েছে। মোট 426টা মানে এই যে মাইক্রো ফাইন্যান্স লোনের যে ডিস্ট্রিবিউশন সেন্টার হয়, 426টা সেন্টার কিন্তু তাদের শুধুমাত্র বিহারে রয়েছে, যেটা হচ্ছে তাদের টোটাল যে ব্রাঞ্চ বা টোটাল সেন্টারের 18%।
তার মানে টোটাল তাদের সেন্টার 18% কিন্তু মানে 18% কিন্তু রয়েছে বিহার। তো সুতরাং সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু কোম্পানির জন্য একটা শর্ট টার্মে প্রবলেম হবে। প্লাস কোম্পানি তো আমরা বললাম প্রথমে যে মাইক্রোফিন্যান্স লোন কিন্তু তাদের টোটাল লোনের কিন্তু 24%, কিন্তু এটাও একটা রিস্ক, কারণ মাইক্রোফাইন্যান্স খুব মানে কি বলবো মানে খুব রিস্কি সেগমেন্ট, এবং এখান থেকে মাঝে মাঝেই লোন ডিফল্ট হয়ে যায়। তো ম্যানেজমেন্ট সেটাকে কিন্তু ধীরে ধীরে কিন্তু আরো কম করার প্ল্যান করছে। তো এইটা হচ্ছে শর্ট টার্ম রিস্ক, কিন্তু লং টার্মে যদি আমরা দেখি কোম্পানি কিন্তু খুব স্ট্রং পজিশনে আছে। তো আজ এই পর্যন্তই ডিসকাশন রইল। তো আপনারা আপনাদের রিস্ক রিওয়ার্ড রেশিও এবং আপনাদের নিজস্ব রিসার্চ অনুযায়ী আপনাদের রিস্ক অনুযায়ী কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। অন্ধভাবে কিন্তু ইউটিউবের কথা শুনে কিন্তু ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। আর হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই যে কঠিন কঠিন ব্যাংকিং টার্ম আমি এখানে আলোচনা করছি, যেগুলো মনে হচ্ছে দাদা আমি বুঝতে পারছি না, আপনি কি কঠিন কঠিন ভাষায় সব কথা বলে যাচ্ছেন, বোধগম্য হচ্ছে না, এরকম যদি মনে হয় আপনারা কমেন্টে লিখুন, তাহলে আমি এই টার্মগুলোকে নিয়ে টার্মিনোলজিগুলোকে নিয়ে একটি আলাদা ভিডিও করব। তো এই বলে শেষ করছি, আজকের মতো ভালো থাকবেন, শুভরাত্রি।